যে আমেরিকার যারা সেলফ মেড মিলিয়নিয়ার আপনার অ্যারাউন্ড 4 টাইমস দেউলিয়া হয়েছে। আপনার এন্টারপ্রেনারশিপ একটা ব্রুটাল জার্নি। আপওয়ার্কের কথা যদি বলেন, সিঙ্গেল একটা ক্লায়েন্টের কাছ থেকে আমার $30,000 মতো আর্ন করা আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু এখন প্রায় $7 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ওয়াও। আই এম হাইলি অ্যাম্বিশাস বাট আই এম নট গ্রিডি। আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমরা কিন্তু কেবিপিএস এ হিসাব করতাম। আমার এখনো মনে আছে 300 টাকা দিয়ে 1 GB কিনতাম। তো উনি তখন ওনার অফিসের মডেমটা সন্ধ্যার পরে আমাকে দিয়ে যেতেন। সো আমার যারা ফ্রেন্ড আছে তারা সবাই ইউএসএ হোক বা ইউরোপে হোক ওখানে কোনো না কোনো ল্যাবরেটরিতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে, রাইট? যে তুমি কি জানো যে এইখানে যে তুমি 10-15 জনের সাথে আড্ডা দাও, এর মধ্যে 3 জন ব্যক্তি আছে, এই 3 জন ব্যক্তি তারা বিদেশ থেকে ডলার ইনকাম করে। প্রথম যে মডেমটা কিনলাম আমার এখনো মনে আছে 1500 টাকা দিয়ে। এই মডেমের আবার যে সিমের জায়গা স্লট থাকে ওখানে কাগজ লাগাইতে হয়। যে আপওয়ার্কের যে মিটিং রুম গুলো আছে সেটা একটা মিটিং রুমের নাম কিন্তু খুলনা। এবং আপনার 2018 সালে আমি ফার্মগেট একটা লস কোম্পানি পারচেস করি। মৃত্যুর পরেও যদি মানুষের উপকার করা যায়, কবর না দিয়ে পাঠিয়ে দিও মরে চিকিৎসা মহাবিদ্যালয়ে। গ্রামে তো ক্যাস্টর অয়েল কেউ চেনে না, না। ভ্যান না যে ঢাকায় এসে ক্যাস্টর অয়েল হয়ে গেছে, এটা তো মনে করেন যে একটা বিশাল ব্যাপার। ওয়েলকাম টু মামুন পডকাস্ট উইথ স্টুডিও 89। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে তপু ভাই। তপু ভাই একজন একসময়কার বাংলাদেশের দেশ সেরা ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার এবং রাইটার। তপু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাই ভালো আছেন। তপু ভাই এই মুহূর্তে ই কমার্স বিজনেসের সাথে কাজ করতেছেন। তো আজকে পডকাস্টে আমরা জানার চেষ্টা করব তার জীবনের গল্পগুলো এবং এই মুহূর্তে ই কমার্স বিজনেসের যে গ্রোথ, যে পজিশন, সেই বিষয়গুলো নিয়ে। তো ভাই তাহলে আমরা শুরু করি। এখানে স্টার্ট। তো ভাই প্রথমেই একটু যাব ছোটবেলা সম্পর্কে। ছোটবেলাটা খুবই আসলে আমার খুব চমৎকার ছোটবেলা কেটেছে। কারণ হলো যে আমি একটা খুব চমৎকার একটা গ্রামে জন্মগ্রহণ করেছি এবং যেখানে একটা বিল ছিল আমার এখনো মনে আছে যে প্রতিদিন আমরা সেই বিলটাতে গোসল করতাম, বিকাল হলে আপনার মাঠে যেতাম, ফুটবল খেলতাম। তো এই স্মৃতিগুলো আমাকে অনেক নাড়ায় এবং বর্তমান সময়ে আমি আসলে আমার যে কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলোকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করছি সো দ্যাট আই ক্যান গেট ব্যাক টু মাই ভিলেজ অ্যাগেন। এবং আমি বর্তমান সময়ে আপনি হয়তো জানেন যে ফ্রেশিয়া বায়োকেয়ার্স নামে আমার একটা ব্র্যান্ড আছে। সো ওটা কিন্তু আমি আসলে আমার গ্রামেই প্রতিষ্ঠা করেছি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। মূল উদ্দেশ্য আসলে বিজনেস না, আমি আমার ছোটবেলাকে আবার ফিরে পেতে চাই এবং ওই জায়গাগুলোতে আমি আবার স্টে করতে চাই। আমি ওই জায়গাগুলোর স্মৃতিগুলোকে রোমন্থন করতে চাই, আমি লিখতে চাই। সো এইসব কারণে আমি আবার গ্রামে ফিরে যেতে চাই। কিন্তু চাইলেই তো আসলে পুরো গ্রামে যাওয়া সম্ভব না, বাট আই মিস মাই আর্লি ডেজ। আমার ছোটবেলার এই সময়গুলোকে আমি অনেক অনেক মিস করি। তো ভাই একটু যদি বলতেন গ্রাম, স্কুল, কলেজ, পড়াশোনা। আমার ক্লাস 3 পর্যন্ত আপনার গ্রামেই পড়াশোনা হয়েছে। এরপর ক্লাস 4-এ আমি পটুয়াখালীতে আপনার চলে আসলো। আমার বাবা জব করতেন। আচ্ছা, উনি ছিলেন ড্যানিডাতে, এটা একটা ড্যানিশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। মাই ফাদার ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। সো আমরা তখন ক্লাস 4-এ আপনার চলে আসলাম পটুয়াখালী। ওখানে আমি একটা প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, ওটার নাম ছিল কালিকাপুর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আর কি। আচ্ছা। সো ওখান থেকে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় এবং তারপরে কলেজ হচ্ছে রাইফেলস পাবলিক কলেজ এবং রাইফেলস পাবলিক কলেজ থেকে এরপরে চলে গেলাম খুলনাতে। খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। মাস্টার্স করলাম ডেভেলপমেন্ট স্টাডিজে। কিন্তু আমি বিক্রি করি আসলে মুড়ি, পাউড রাইস। মানে গল্পটা একটু বলি আপনাকে। আচ্ছা। আমি তখন আপওয়ার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো তখন হলো আপনার বরিশাল মেডিকেল কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে। সো আই ওয়াজ ইনভাইটেড দেয়ার। তো ওখানে প্যানেলিস্ট হিসেবে আমি খুব ছোট মানুষ, তখন অনেক বয়স কম। তার সাথে তখন ডিজনি অপারেশন করতো বাংলাদেশে। ডিজনি বাংলাদেশ নামে একটা ডিজনির যেই অপারেশনে ডিজনি বাংলাদেশ নামে একটা কোম্পানি ছিল। সো ওইটার যে তখন কান্ট্রি ডিরেক্টর ছিল সম্ভবত ইফতেখার ভাই ওটার নাম। আচ্ছা। তো আমার ইন্ট্রো প্লাস আমার বক্তব্য এই সব কিছু শুনে যখন আমি প্রোগ্রাম শেষ করে বেরোইছি, আপনার হল রুমের বাইরে গিয়ে দাঁড়িয়েছি, তখন আমার সাথে অনেক অডিয়েন্স আছে। তো ইফতেখার ভাই আমাকে এসে সবার সামনে বলতেছে, হাই ইয়াং ম্যান, ইউ আর সাপোজ টু বি ইন আ ল্যাবরেটরি।
and what you are doing here? I'm selling puff rice. এটা আমার খুব এখনো মনে পড়ে যে আসলে মানে আসলে তো যেহেতু আমি পড়াশোনা করেছি বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, সো আমার যারা ফ্রেন্ড আছে তারা সবাই ইউএসএ হোক বা ইউরোপে হোক ওখানে কোনো না কোনো ল্যাবরেটরিতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে, রাইট? সো আই ওয়াজ সাপোজ টু বি দেয়ার। হ্যাঁ, তো ভাইয়ের সাথে আমাদের পরিচয় হচ্ছে তার ইউনিভার্সিটি লাইফে। আমাদের অনেক মিউচুয়াল ফ্রেন্ড ছিল এবং আমাদের বাসাটা ছিল খুলনা ইউনিভার্সিটির খুব কাছাকাছি। অনেক আড্ডা হয়েছে, অনেক আড্ডা হয়েছে। আমাদের তো শুরুই হয়েছে মাউন্ট ভাই, আপনার মনে আছে কিনা জানি না, যে বাংলাদেশে এই যে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যেই অবদান খুলনার, এটা 2007-এর দিকে যখন আমরা কাজ শুরু করেছি, তখন কিন্তু ঢাকাতেও আপনার এরকম বা সারা দেশে এরকম ফ্রিল্যান্সার ছিল না। সো এই জায়গাতে আমি যেটা দেখেছি যে আমাদের এটার একটা কারণও আমি আইডেন্টিফিকেশন করেছি। এটা একটা বড় কারণ ছিল যে ঢাকাতে তো আসলে একটা লোকের আপনার কাজের অনেক জায়গা থাকে, ধরেন যে সে টিউশনি করাতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু খুলনাতে তো জায়গাটা লিমিটেড। তো যার কারণে আসলে যখন ইন্টারনেটের স্লো পেনিট্রেশন হলো, এখানে একটা মজার গল্প বলে রাখি, সেটা হলো যে আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমরা কিন্তু কেবিপিএসসি হিসাব করতাম। এখন আপনারা যেরকম আমরা আধুনিক আমাদের যারা এখনকার প্রজন্ম তারা যেমন এটাকে দেখে যে আর এমবিপিএসসি হিসাব করতে হবে। আমার এখনো মনে আছে 300 টাকা দিয়ে 1 জিবি কিনতাম। সো আমরা কিন্তু কেবিপিএসসি হিসাব করে করে আপনাদের কাজ করতে হতো। বাট খুলনাতে আপনার একটা খুব চমৎকার হাব ছিল, এবং এখনও আমার যতটুকু দৃঢ় বিশ্বাস বা আমার যতটুকু অ্যানালাইসিস করা আছে, এখনও খুলনা অঞ্চলে প্রচুর ফ্রিল্যান্সার আসলে কাজ করে। এবং আমি মনে করি যে আমরা, যদিও আমার বাড়ি খুলনাতে না, বাট খুলনার এই ফ্রিল্যান্সারদের উন্নয়নে আমি কিন্তু তখন যথেষ্ট কাজ করার চেষ্টা করি, এবং আপনারাও অনেক জায়গাতে আমরা একসাথে কাজ করেছি। আপনার মনে আছে কিনা জানি না যে আমরা খুলনার তখনকার মেয়রের সাথে আমরা কথা বলেছি। আমরা ফ্রিল্যান্সারদের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাদের জন্য এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু আমরা প্রচুর প্রোগ্রাম এবং প্রচুর ডায়ালগ আমরা করেছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। সো আমার মনে হয় যে আপনি সেই দিনগুলোর কথা মনে পড়ছে হয়তো এখন। অবশ্যই আমরা আসলে 2007 সাল 8 সাল বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতের একটা উঠতি সময় ছিল, এবং আমরা আসলে খুব গ্রেটফুল আল্লাহর কাছে যে ওই সময়টা আমরা আসলে এই জগৎটার সাথে কানেক্টেড থাকার সুযোগ পেয়েছি। অনেকে হয়তো সুযোগ পায় না, এবং সেইটা কিন্তু আমাদের আবার আপনার এই যে ধরেন আমরা যে ফ্রিল্যান্সিং শুরু করলাম, দেখেন আমরা ফার্স্টে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে কাজ করলাম, তাদের কাছ থেকে তাদের কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখলাম যে আসলে গ্লোবাল জায়গাতে। আমার এখনো মনে আছে যে ধরেন যে আমার একটা কাজ আসলে হচ্ছে পেট ইন্স্যুরেন্স, অর্থাৎ তার যেই কুকুর আছে সেই কুকুরের জন্য সে ইন্স্যুরেন্স খুলবে। তো দেখার পরে তো আমি খুব এক্সাইটেড, আরে কুকুরের জন্য ইন্স্যুরেন্স খুলে মানুষ, অ্যান্ড দেন আই হ্যাড টু সেল দ্যাট প্রোডাক্ট। তখন আমরা এসিও নিয়ে কাজ করতাম। তো এগুলো আমাদেরকে কিন্তু আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলেন, গ্লোবাল আসপেক্টে আসলে তারা এন্টারপ্রেনাররা কীভাবে প্রোডাক্ট বানাচ্ছে, কী কী সার্ভিস প্রোভাইড করছে, কী কী সার্ভিস তাদের প্রয়োজন হয়, সো ওই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমরা আসলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আসলে পেয়েছি। এবং আমার দেশে এখন যেই ধরেন যে 5 লাখ বা 10 লাখ যে রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে, এই ফ্রিল্যান্সাররা কিন্তু আপনার বেসিক্যালি এই ইন্টারন্যাশনাল কাজ করতে গিয়েই আপনারা অনেক কিছু শিখেছে, এবং সেইটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইকোনমিতে এখন পড়ছে। এখন আপনি দেখেন যে খুব ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলেও দেখেন যে পরের দিন বিজনেস শুরু করে দিচ্ছে। সো এটা কিন্তু ওই সময়ের ধারাবাহিকতার কারণেই কিন্তু আসলে হচ্ছে। এবং এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে আপনার হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যখন কাজ করি বা এখনও যারা কাজ করছে, সো ওরা কিন্তু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে, ওদের কিন্তু প্রত্যেকটা কাজের এসওপি আছে। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা অনেক কিছু আয়ত্ত করতে পেরেছি, যেটা কিন্তু আমরা আবার এখন যেমন আমাদের সময়টা কি আসছে, একটা সময় আমরা এখান থেকে সার্ভিস বিক্রি করতাম, এখন দেখেন এমন একটা জায়গাতে বা এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি যে আমরা এখন গ্রাম থেকে সারা বিশ্বে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু সেল করতে পারি। এবং এইটার ব্যাকবোনটা কিন্তু শুরু হয়েছে ওই সময় থেকে। ফ্রিল্যান্সিং জগতে আসলেন কিভাবে? আপনি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন, সো ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, যাওয়ার কথাও ছিল ল্যাবে, কিন্তু ল্যাব থেকে কিভাবে এই ফ্রিল্যান্সিং এর টেবিলে চলে আসলেন? খুবই চমৎকার প্রশ্ন। আসলে যখন আমি ঢাকায় ছিলাম, রাইফেলস পাবলিক কলেজে যখন আমি পড়তাম, আমি সবসময় স্বাধীন চেতা মানুষ ছিলাম,
যে আমি আসলে কারো কাছ থেকে সাপোর্ট নিব না, আমার ফ্যামিলির কাছ থেকে। আমি নিজেই সেলফ ডিপেন্ডেন্ট হব। তো ঢাকাতে আমি তখন 2006 যখন 4 থেকে 6 এই সময়টা যখন আমি কলেজ লাইফে পড়ি, তখন কিন্তু পার মান্থ আমি ধরেন যে 4টা 5টা টিউশনি করাতাম। তা আমার এখনও মনে আছে যে অ্যাভারেজে ধরেন যে আপনার 3000 টাকা তখন আমি পাইতাম পার, অর্থাৎ স্টুডেন্টের কাছ থেকে। সো অলমোস্ট 15,000-এর মতো আমার একটা রেভিনিউ জেনারেট হতো। তো এই যে রেভিনিউটা আসতো, আমি যে সেলফ ডিপেন্ডেন্ট হলাম, খুলনাতে যাওয়ার পরে যেটা হলো যে আমি আসলে হতাশ হয়ে গেলাম যে আমি আসলে কী করব। তো খুলনায় টিউশনি পাওয়া যাচ্ছে না, আমার ওখানে নেটওয়ার্কটা এখনও স্ট্রং হয়নি, আমি তো সবেমাত্র ওখানে গিয়েছি। তো কি করব তখন আপনার মনে আছে কিনা, যেহেতু আমরা একসাথে অনেক আড্ডা দিয়েছি, নিরালা মোড়, যদিও এখন সেই ভাইব্র্যান্ট জায়গাটা এখন আর নাই, কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে ওখানে। সো ওখানে আমরা চায়ের দোকানে তখন আড্ডা দিতাম। তো তখন যেটা হতো, চায়ের দোকানে আড্ডার মধ্যে আমরা আপনার হচ্ছে যে আমার এক বড় ভাই একদিন আমাকে বললেন যে তুমি কি জানো যে এইখানে যে তুমি 10-15 জনের সাথে আড্ডা দাও, এর মধ্যে 3জন ব্যক্তি আছে, এই 3জন ব্যক্তি তারা বিদেশ থেকে ডলার ইনকাম করে, বিদেশের কাজ করে ডলার ইনকাম করে। এখন জিনিসটা তো আমার কাছে খুব আমি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আরে এখানে বসে আমি করব, এটা ব্যাপারটা কি। এখন সমস্যাটা হচ্ছে যে আমি তো জানিই না যে আমার আসলে প্রসেসটা কি। তো তখন আমি ওই 3জন, আমার ওই বড় ভাই ক্লু দিল যে 3জন, কিন্তু ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমাকে খুঁজে নিতে হবে। তখন আমি ওই 15 জনের সাথে আরও ডিপ রিলেশনশিপে গেলাম। সো ডিপ রিলেশনশিপে গিয়ে আমি আবিষ্কার করলাম যে আসলে ওই 3টা ব্যক্তিকে, সো অ্যাট ফার্স্ট আমি ওই 3টা ব্যক্তিকে খুঁজে বের করলাম। তো এই 3 ব্যক্তিকে খুঁজে বের করার পরে তো চায়ের দোকানে আপনার হচ্ছে যে 3জনের মধ্যে আমি একজনকে অ্যাপ্রোচ করে বসলাম যে ভাইয়া, আমি জানি যে আপনি হচ্ছে বিদেশের সাথে কাজ করছেন এবং আপনি লেখালেখির কাজ করেন, সেটাও আমি জানি, আর আমার টাইপিং স্পিড ভালো, আমি ইংরেজিতেও ভালো লিখতে পারি। সো আমাকে আপনি কিছু কাজ দেন এবং আপনি ডেডলাইন দিয়ে দেখেন যে আমি আসলে কাজ করতে পারি কিনা। তো তখন আর্টিকেল রাইটিংও বলা যাবে না, রিরাইটিং দিয়ে। এবং তখন উনি আমাকে বললো যে তুমি 500 ওয়ার্ডসের আর্টিকেল তুমি পাবা হচ্ছে 40 টাকা, তার মানে 500 ওয়ার্ডের আর্টিকেল রিরাইটিং করলে আমি পাবো 40 টাকা। তা উনি আমাকে প্রথম যে কাজটা দিলেন, আমি এটা 3 ঘন্টার মধ্যে আপনার 5টা আর্টিকেল রেডি করে, তখন পেন ড্রাইভ ছিল, এখন তো যেহেতু আমরা তো এখন ইমেল টিমেল অনেক কিছু করে ধূপধারাক্কা দিয়ে দেই, কিন্তু তখন আমাকে ওই 10 MB হোক 5 MB ওটা ট্রান্সফার করতে আমি ডেটা ব্যবহার করব, এটা কিন্তু তখনকার জায়গাতে ছিল না, প্র্যাকটিস ছিল। তখন আমাদের গলায় ইউনিভার্সিটিতে একটা, আপনার মনে আছে কিনা জানি না, যে এটা একটা ভাব ছিল, পেন ড্রাইভ গলায় ঝুলায় ঘোরা। তা আমি 3 ঘন্টার মধ্যে কাজ শেষ করে 5টা আর্টিকেল, মানে আমার 200 টাকা বিল হয়ে গেল। আমি ভাইয়াকে বললাম, ভাই আপনি চেক করে দেখেন। তখন আমাদের কপি স্ক্রিপ্ট নামে একটা সার্ভিস ছিল, সো ওখানে ভাইয়া চেক করে দেখলো, আমাকে 200 টাকা উনি পেমেন্ট করে দিল। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট আর্নিং ফ্রম ফ্রিল্যান্সিং। এরপরে যেটা হলো যে আমি এতটাই 1 সপ্তাহের মধ্যে এফিশিয়েন্ট হয়ে গেলাম যে এই 40 টাকা কিন্তু অনেক কম টাকা। মানে আপনার তখনকার গ্লোবাল মার্কেটে আপনার এই 500 ওয়ার্ডসের রিরাইটিংয়ের প্রাইস ছিল অলমোস্ট আপনার প্রায় $3 to $4, তার মানে এটা প্রায় 250 থেকে 300 টাকা। তো তার মানে আমি 5 গুণ কম টাকায় একটা সার্ভিস দিচ্ছি মিডলম্যানের মাধ্যমে। আর্নিং ছিল 200 টাকা। হ্যাঁ। আপনি সিঙ্গেল একটা প্রজেক্ট থেকে হাইয়েস্ট কত আর্ন করছেন? আপওয়ার্কের কথা যদি বলেন, সিঙ্গেল একটা ক্লায়েন্টের কাছ থেকে আমার $30,000 মতো আর্ন করা আছে। এরপরে যেটা হলো, মানে এখানে একটা ইন্টারেস্টিং গল্প বলে রাখি, যে তখন আমার একটা ডেস্কটপ ছিল, আর আপনি জানেন যে তখন ব্রডব্যান্ড কানেকশন বা এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। আমরা তখন আমার হচ্ছে মডেমও ছিল না, তো আমি যেটা করলাম, আমার এক বড় ভাই ছিল, আপনি হয়তো চিনেন কিনা জানেন না, জামাল ভাই নামে একজন লম্বা একটা খুব সুন্দর করে একটা ভাই ছিলেন। তো উনি তখন ওনার অফিসের মডেমটা সন্ধ্যার পরে আমাকে দিয়ে যেতেন, এবং দেওয়ার পরে আমি ওটা সারা রাত কাজ করতাম।
সারা রাত কাজ করে সকালবেলা মডেমটা আবার তাকে জমা দিয়ে তারপরে আমি ইউনিভার্সিটিতে যাইতাম। প্রথম যে মডেমটা কিনলাম আমার এখনো মনে আছে 1500 টাকা দিয়ে, যেই মডেমের আবার যে সিমের জায়গা স্লট থাকে ওখানে কাগজ লাগাইতে হয়, মানে কাগজ না দিলে ইট ডাজেন্ট ওয়ার্ক, ঠিক আছে, মানে সাপোর্টেড বাই কাগজ, ঠিক আছে, ওখানে কাগজ দিলেই ও হচ্ছে নেটওয়ার্কটা পায়। সো ইটস ভেরি ইন্টারেস্টিং আমার কাছে, আমি এখন মজা পাই আর কি। আচ্ছা, তারপরে আর্টিকেল রাইটিং এর জার্নিটা কতদিন গেল? আর্টিকেল রাইটিং এর এখানে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আর্টিকেল রাইটিং এটা 2007, 8, 9, 10 এই সময় আমি প্রচুর রাইটিং করেছি। ওকে। এবং রাইটিং বলতে আসলে মোস্টলি আমি যেটা সবসময় চেয়েছি এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ আমি প্রচুর বিজনেস ডেভেলপমেন্ট করব, আমি প্রচুর কাস্টমার অনবোর্ড করব, অ্যান্ড আমার একটা ভালো টিম থাকবে। আপনি জানেন যে ইউনিভার্সিটিতে অনেক লোক ছেলেপেলে আছে যাদেরকে দিয়ে কাজ করানো যায়। সো আমার কিন্তু তখনই প্রায় 20-25 জনের একটা ইউনিভার্সিটির টিম ছিল, যে আমার প্রজেক্ট আসতেছে, আমি ওকে অ্যাসাইন করে দিচ্ছি, তাকে অ্যাসাইন করছি, এবং আমার ওই টিম মেম্বাররা আমাকে এখনও স্মরণ করে। ইভেন এমন একটা টিম মেম্বার আছে, আমি একটা মজার গল্প বলি, যে এই জাস্ট এক সপ্তাহ আগে এক বড় ভাই আমার 1 বছরের সিনিয়র, মানে উনি যে আমার জাস্ট 1 ইয়ার সিনিয়র, তো উনি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, উনি সরকারের উচ্চ পর্যায়ে আছেন, উনি এখন ডেপুটি সেক্রেটারি। তো উনি আমাকে ফোন করে বলতেছে, তোর কারণেই আমরা তখন কিছু আয় ইনকাম করতে পারতাম, ঠিক আছে, অ্যান্ড হি ইজ অনেস্ট, এবং ওটাই উনি বোঝার চেষ্টা করছে যে আমাদের ইউনিভার্সিটি লাইফে যতটুকু সাপোর্ট দরকার ছিল ফাইন্যান্সিয়াল, তুই আমাকে সেই সাপোর্টটা দিয়েছিলি, এবং এটা আমি কখনো ভুলবো না। এটা আমার অনেক বড় একটা প্রাপ্তির জায়গা যে আমি ইউনিভার্সিটিতেই আপনার। এবং আরেকটা মজার ঘটনা এখানে বলে রাখি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার আগেও নিরালা মোড়ে আমার একটা ভাতের হোটেল ছিল, ঝুপড়ি হোটেল। এটা জানেন কিনা আমি জানি না। তার মানে আমার আসলে এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরুই হয়েছে কিন্তু ওই ঝুপড়ি হোটেল দিয়ে, খালার দোকান যেটাকে বলা হতো আসলে। তো ওখান থেকে তারপরে হচ্ছে ওইটাই আমার এন্টারপ্রেনারশিপের একদম বেস যদি আপনি বলেন, একদম প্রাইমারি স্টেজ আর কি। আচ্ছা, আর্টিকেল রাইটিং এর পরে তপু ভাই কিভাবে ডিজিটাল মার্কেটিং এ? আচ্ছা, এখানে একটা কথা আপনাকে বলে রাখি, সেটা হলো আমরা আসলে এই যে আর্টিকেলগুলো লিখতাম, এটা তো মূলত আপনার এসইও কপি রাইটিং ছিল, তার মানে এটা একদমই ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট। তো যেটা হলো যে আমরা যখন আর্টিকেল রাইটিং শুরু করলাম, মার্কেটে আরও অনেক বাংলাদেশিরা যখন ঢোকা শুরু করলো, তখন এই 500 ওয়ার্ডসের আমার মনে আছে যে আমি একটা আর্টিকেল $15 লিখেছি। বাট যখন বাংলাদেশে সাপ্লায়ার বেড়ে গেল, তখন আপনার আর্টিকেল রাইটিংয়ের ডিমান্ড আস্তে 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 কমা শুরু করলো। তার মানে ডিমান্ড কমলো, এবং আপনার হচ্ছে প্রাইস কমে গেল, কারণ আপনার সাপ্লায়ার, আপনি তো এটা ভালো বোঝেন যে আমার যদি ডিমান্ড থাকে 100টার, কিন্তু সাপ্লায়ার যদি আমার 200 থাকে, তখন আমার প্রাইসটা আপনার অর্ধেক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ওইটাই ঘটনা ঘটলো, এবং এই প্রেডিকশনটা আমার আগেই ছিল যে এই ঘটনাই ঘটবে। তো এর মধ্যে আমি তখন নিজেকে ডেভেলপ করার জন্য আমি HTML, CSS, ওয়ার্ডপ্রেস এগুলো আপনার হচ্ছে যে প্র্যাকটিস করা শুরু করলাম। এবং আমি যেটা সবসময় করার চেষ্টা করেছি ফ্রিল্যান্সিং লাইফেও, যে আমি কাজটা শেখার চেষ্টা করেছি, কিন্তু করার চেষ্টা করিনি। কারণ আমি শেখার চেষ্টা করেছি এই কারণে, যাতে যারা আমাকে কাজটা ডেলিভারি করবে, কারণ আমার এক এন্ডে দেখেন আমার ফরওয়ার্ড লিঙ্কে যে আছে আপনার হলো আমার কাস্টমার, ফরেন কাস্টমার, আমার স্ট্রেংথ হচ্ছে কমিউনিকেশন, আর আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে সাপ্লায়ার। আমি যদি কাজ করি, আমি হয়তো সারাদিনে একটা করতে পারবো, কিন্তু আমি যদি 10টা প্রজেক্ট নেই, তাহলে আমি 10 জনকে অ্যাসাইন করে 10টা কাজ করতে পারবো। তাহলে কিন্তু আমি বেশি মানুষকে সার্ভ করতে পারতেছি, সবাইকে হ্যাপি রাখতে পারতেছি, টাকাও দিতে পারতেছি, এবং দিন শেষে আমিও কিন্তু আসলে বেনিফিটেড হচ্ছি। সো আমি যখনই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, আমি এই রিসার্চগুলো সবসময় করতাম যে আগামী 3 বছর পরে কী হবে। সো আমি তখন এটা শুরু করে, তখন আপনার মনে আছে কি না জানি না, তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু আপনার ডেস্কটপ ফ্রেন্ডলি ছিল, কিন্তু মোবাইল ফ্রেন্ডলি কিন্তু তখন ছিল না। রেসপন্সিভনেসের যে ব্যাপারটা, যে টার্মিনোলজিটা আমরা বলি, তো এই 2011-12 এই সময়টা হচ্ছে এই বড় গ্লোবাল একটা শিফটিং হয়ে গেল। যত ওয়েবসাইট আছে সব মোবাইল রেসপন্সিভ, এবং এখন যেভাবে যত সহজে মোবাইল রেসপন্সিভ করা যায়,
তখন কিন্তু যেত না। অনেক কঠিন ব্যাপার ছিল। তখন আমাদের ওই প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা সিএসএস করতে হতো, অনেক ব্যাপার স্যাপার ছিল আসলে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হয়তো এখনকার এই জেনারেশন শুনলে মনে করবে এরকমও ছিল। এই যে কেবিপিএস এর কথা বললাম, এগুলো কিন্তু আসলে এখনকার ধারণারই জেনারেশন বাইরে এটা এদের। এদের ধারণারই বাইরে। তো ভাই আমার মনে আছে আপওয়ার্কের হচ্ছে মোবিলাইজার। চমৎকার প্রশ্ন। বিষয়টা হলো যে আমি তখন আমার অনার্স শেষ, তো তখন আমি প্ল্যান করছি, আই ওয়াজ প্ল্যানিং যে আমি খুলনা থেকে শিফট হয়ে আমার হোম টাউন কুষ্টিয়া, ওখানে আমি সেটেল হব। তো হঠাৎ করে আপনার আপওয়ার্ক তখন একটা লিঙ্কডইনে আপনার পোস্ট দিল যে তারা হচ্ছে মোবিলাইজার রিক্রুট করবে। আমি অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, মোবিলাইজার রিক্রুট করবে, ভালো। তো আমি অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে ইন্টারভিউয়ের দিল। আমার এখনো মনে আছে, আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন আমার সবসময় একজন ম্যানেজার থাকতেন, মানে যে আর কি সব কিছু এই টিমটাকে ম্যানেজ করতো। তো তখন আমার বাসায় আপনার ছিল না, আইপিএস ছিল না অন দ্যাট টাইম। তো আমি চিন্তা করলাম যে আমি যদি আমার বাসায় বসে ইন্টারভিউটা দেই আপওয়ার্কের সাথে, স্কাইপে মিটিংটা তখন সম্ভবত স্কাইপে হয়েছিল, হ্যাঁ রাইট। তো আমি যদি মিটিং করি আর কোনো কারণে যদি ইলেকট্রিসিটি ডাউন করে, তাহলে তো জিনিসটা ডিজাস্টার হবে, তার মানে আই এম নট ক্যাপেবল। তখন আমি একটু অ্যাড করি, ওই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো তখন আমি আমার ম্যানেজারকে ফোন দিলাম যে ভাই কি করা যায় বলেন তো। বলে নো টেনশন, আমি আসতেছি। ওনার বাইক ছিল তখন, আমার তখন পার্সোনাল ভেহিকেল ছিল না, তা ওনার বাইক ছিল, উনি বাইকে চলে আসলেন। তো আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন। ওনার বাসাটা আবার ওনার আইপিএস ছিল প্লাস আদার্স কিছু ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর ছিল। তো নিকল ভলিটনের সাথে প্রায় অলমোস্ট 45 মিনিটস কথা হলো। সো এটাই ছিল আমার ফার্স্ট ইন্টারভিউ। অ্যান্ড ইন্টারেস্টিংলি আপনার ফার্স্ট ইন্টারভিউতে আই ওন দ্য গেম। এবং তারপরে তো আমি 2 ইয়ার্স, আপনি জানেন যে মোবিলাইজেশন প্রোগ্রামটা 2 ইয়ার্সই চলেছে বাংলাদেশে। এবং আপনি এটাও হয়তো জানেন যে যখন মোবিলাইজেশন প্রোগ্রামটা ছিল, আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, আমাদের প্রায় 350 মোবিলাইজার ছিল। সো আমি কিন্তু ওখানে একটা কন্টেস্টের আয়োজন করে, ওখানে 3টা ক্যাটাগরিতে আপনার কন্টেস্ট হয়। আমি ফার্স্ট 2টা ক্যাটাগরিতেই উইনার হই। আচ্ছা, তার মানে আমি ওইখানে আপনার আপওয়ার্কের যখন মোবিলাইজার ছিলাম তখনও আমার ওখানে 3টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরির উইনার আমি হই। এবং এটার জন্য আমার মনে হয় তখন প্রায় $250 আমাকে ওরা দিয়েছিল, আপনার প্রাইজ মানি ছিল $250। এটা বন্ধ হয়ে গেছিল কেন তো ভাই? আচ্ছা, এটা বন্ধ হওয়ার এটা আপনার মূলত দেখেন আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে তো আপনার সাপ্লাই ডিমান্ডের ব্যাপার। যে দেখেন আমার সামনেই আপনাকে এখানে একটা গল্প বলে রাখি, সেটা হলো যে আমাদের সময় ইলান্স ছিল, ওডেক্স ছিল, আগে কিন্তু আপওয়ার্ক ছিল না। ইলান্স ছিল একটু পশ মার্কেট, এবং বেশিরভাগ ফ্রিল্যান্সাররা যেটা করতো যে আপনার এই পশ মার্কেট থেকে আপনার প্রজেক্ট নিয়ে আবার ওডেস্কের মাধ্যমে এবং freelancer.com এর মাধ্যমে ওরা আবার কেনিয়া, পাকিস্তানি এদেরকে দিয়ে কাজ করায়, তারপর কাজ ডেলিভারি করাতো। এবং তখন ওডেস্কে কিছু লুফোলস ছিল। লুফোলসের মধ্যে একটা বড় লুফোলস আপনার ওদের ভেরিফিকেশন সিস্টেমটা খুবই দুর্বল ছিল। মানে আপনার ধরেন যে একজন মানুষের 5টা আপওয়ার্ক 5টা ওডেস্ক অ্যাকাউন্ট, কিন্তু ওডেস্ক এটা ধরতে পারতেছে না। কিন্তু ইলান্সের তখন আবার এই জায়গাটা খুব স্ট্রং ছিল, ওর ওখানে আপনার প্রিমিয়াম মেম্বারশিপ ছিল, ভেরিফিকেশন সিস্টেম ছিল। যদিও পরে ওডেস্ক এটা লঞ্চ করেছিল, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। তো মোবিলাইজার প্রোগ্রামটা আসার উদ্দেশ্য ছিল যে তখন কাজের অনেক চাপ ছিল, গ্লোবালি ডিজিটালের কাজের বা যেইগুলো সার্ভিস দেওয়া যায় প্রচুর কাজের চাপ ছিল, এবং সেই অনুযায়ী ওদের সাপ্লায়ার রেডি ছিল না। সো বাংলাদেশ যেহেতু চিপ লেবার মার্কেট, সো ওরা মোবিলাইজেশন প্রোগ্রামটা, বা ধরুন ওরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মোবিলাইজেশন প্রোগ্রামটা কিন্তু মূলত চালু করেছে। তো এই মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে ওখানের রেসপেক্টিভ টেরিটরিতে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট বা টেকনোলজি নিয়ে যারা কাজ করে তাদেরকে আপনার আমি তো ফার্স্টে ইলান্সে জয়েন করি, ইলান্সে অনবোর্ড করা। এটা হলো আমাদের ফার্স্ট
দায়িত্ব ছিল, যাতে করে আমরা এখান থেকে বেটার আপনার হচ্ছে ফ্রিল্যান্সার ওই প্ল্যাটফর্মে অনবোর্ড করতে পারি। রাইট। এখন ঘটনা হচ্ছে যে প্রোগ্রামটা বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনি জানেন যে গ্লোবাল কোম্পানির ফার্স্টে মার্কেট পেনিট্রেশনের জন্য একটা বাজেট রাখে, বা যখন সেই অবজেক্টিভগুলো ফিল আপ হয়ে যায় তখন এই যে টাকাটা ওরা খরচ করতেছে মোবিলাইজেশন প্রোগ্রামের জন্য, আমার যতটুকু মনে আছে একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ হতো। ধরেন ইয়ারলি এটা $2 লাখ থেকে মনে হয় কম না, কারণ গ্লোবালি আপনার এই পুরো টিম ম্যানেজ করতে মোর দ্যান দ্যাট, মানে আমি এক্স্যাক্ট বলতে পারবো না, বাট এটা একটা ভালো অ্যামাউন্ট ছিল। সো যেটা কিন্তু আসলে একটা কস্ট সেক্টর বিজনেসের জন্য। সো যখন ওরা দেখলো যে না, আমাদের তো যে অবজেক্টিভ ছিল যে এতগুলো ফ্রিল্যান্সার আমাদের অনবোর্ড করতে হবে, সেটা আমাদের হয়ে গেছে। আমাদের তখন নতুন সিও জয়েন করলো, জেটিল ওলসেন সম্ভবত ওর নাম। সো জেটিল আসার পরেই হচ্ছে আপনার ওরা এই ইয়েটা অফ করে দিল কস্ট মিনিমাইজ করার জন্য। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলে রাখি যে আপওয়ার্কের যে আপনার সিলিকন ভ্যালিতে যে ওদের যে মাউন্টেন ভিউতে ক্যালিফোর্নিয়াতে ওদের যে ইয়েটা আছে, অফিসটা আছে, সেই অফিসে যে আপনার মিটিং রুমগুলো আছে, সেটার একটা মিটিং রুমের নাম কিন্তু খুলনা, এবং সেই মিটিং রুমে কিন্তু আমাদের খুলনার অনেক অ্যাক্টিভিটিসগুলো ওরা দিয়ে রেখেছে। তো এটা একটা মানে আমার 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 একটা ভালো লাগার জায়গা যে আমি খুলনাতে একটা সময় কাটালাম, খুলনার অনেক মানুষের সাথে ওই অঞ্চলের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করলাম, এবং সেটার স্বীকৃতিস্বরূপ আমি অনেক কিছু পেলাম। আপনি জানেন যে 2014-এ আপওয়ার্কের ইলান সোডেস্ক অ্যানুয়াল ইম্প্যাক্ট, তখনও আপওয়ার্ক হয় নাই, তখন ইলান সোডেস্ক মার্জ হয়েছে। সো ইলান সোডেস্ক অ্যানুয়াল ইম্প্যাক্ট রিপোর্টে আমার গল্প আসে, এটা একটা হার্ড কপি ছিল, ইউএসএ থেকেই পাবলিশড। আপওয়ার্কের সিও তার নিজে হাতে নোট লিখে আমাকে উইশ করে একটা নোট পাঠিয়ে দিল। এটা আমার লাইফের অনেক বড় প্রাপ্তির জায়গা আমি মনে করি। আর ইতিমধ্যে আমি একটা জিনিস আপনাকে বলেছি যে ওডেস্কের একটা বড় গ্যাপ ছিল, হলো যে ওখানে ভেরিফিকেশন সিস্টেম ছিল না, ওখানে যে কেউ জয়েন করতে পারতো, এবং এক একটা মানুষের 5টা-7টা করে আইডেন্টিটি থাকতো, এবং অনেকে আপনার হচ্ছে যে বাংলাদেশি হয়েও আমেরিকান আইডেন্টিটি দিয়ে কাজ করতো, যাতে করে ও আরো বেশি টাকা পায়। এই যে লুপহোলসগুলো, এই লুপহোলসগুলো ওডেস কন্ট্রোল করতে পারলো না, কিন্তু ইলান্স প্রথম থেকেই এইটা কন্ট্রোলের মধ্যেই রেখেছিল। তো আমি ইলান্স ওডেস মার্জ হওয়ার আগেই আমার একটা ধারণা হয়েছিল, এবং আমার আশেপাশে অ্যাসোসিয়েটেড অনেক মানুষকে আমি বলেছি যে হয় ওডেক্স বন্ধ হয়ে যাবে, অথবা ইলান্স ওডেক্সকে অ্যাকুইজিশন করবে, আদারওয়াইজ ওডেস্ক সাস্টেন করতে পারবে না। ওরা অনেক স্ট্র্যাটেজি নিয়েছে, কিন্তু মডেলও যদি ভুল থাকে, ধরেন ভেরিফিকেশন, আমার এখানে একটা ফ্রিল্যান্সার কাজ করছে, আমার এখানে একটা আমেরিকার ক্লায়েন্ট তার সাথে কানেক্টেড, সো কোনো কারণে যদি ও প্রফেশনাল কাজ টাইম মতো না দেয়, তাহলে ওই লোকটার অনেক প্রবলেম হবে, এবং ভেরিফিকেশন সিস্টেম যেহেতু নাই, সো এখানে একটা হসপস একটা অবস্থা ছিল। সো ওডেস্কের আসলে আমি তো যেহেতু ভেতরের খবরটা জানি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা বা এই জায়গাতে আপনার কাজ করতে গিয়ে যেটা আমার অবজারভেশন, যে ওরা এটা কন্ট্রোল যখন করতে পারলো না, তখন ইলান্স ওডেস্ক ওরা একসাথে মার্জ হয়ে গেল। এবং এটা তো পাবলিকলি ট্রেডেড কোম্পানি, আপনি তো জানেন যে এখন তো আপওয়ার্ক $1 বিলিয়ন কোম্পানি হয়ে গিয়েছে। সো এটা তো পাবলিকলি ট্রেড হয় আপনার ইউএস এর স্টক মার্কেটে। আচ্ছা, এটা কিন্তু পাবলিকলি লিস্টেড কোম্পানি। আচ্ছা, তো ভাই আমরা অনেক কিছু জানলাম। এরপরে যে বিষয়টা জানতে চাই আপনার কাছে, তো ভাই এরপরে ঢাকায় আসলেন কবে? ওকে, আমি তো তখন আপওয়ার্কের অ্যাম্বাসেডর, ধরেন আপনার এর মধ্যে আবার একটা গল্প আছে, সেটা হলো যে আমি তো পড়াশোনা করলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে, এবং আমি কাজ করি মুড়ি বিক্রি। এখন আমার তখন মনে হয়েছিল যে সামনে এই আইটি ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আসবে, এবং এখানে আপনার অনেক উন্নয়নের কাজ হবে বাংলাদেশে। ও বিশ্ব ব্যাংক বলেন, এডিবি বলেন, বা বিভিন্ন যেই দাতা সংস্থাগুলো আছে, তারা এই সেক্টরে তখন টাকা ঢালবে, এটা আমার একটা অ্যাজাম্পশন ছিল। এই অ্যাজাম্পশন থেকে আমি 2012 সালে খুলনা বিশ্ববিদ্যালয় তখন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রথম শুরু করে, তাও মাস্টার্স প্রোগ্রাম দিয়ে শুরু করে। এখন তো ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, অনেক জায়গায় আছে। আমি 2012-তে আপনার হচ্ছে আবার ডেভেলপমেন্ট স্টাডিজ একটা মাস্টার্স করি ঢাকা থেকে, না খুলনা ইউনিভার্সিটি থেকে। সো আপনার এই 12 থেকে 14, ধরেন 1.5 বছরের কোর্স, 2 বছর মানে সবকিছু মিলায় তো শেষ করছে 2 বছর লাগে। তো এই 2 বছরটা আপনার হচ্ছে যে আমি খুলনাতে থাকলাম, এবং এই 2 বছরের মধ্যেই
আপনার হলো ঢাকার সাথে আমার কানেকশনগুলো আরও স্ট্রং হলো। কানেকশন স্ট্রং হওয়ার পরে দেন আমি 15-র ফার্স্টে ঢাকায় চলে আসলাম। কারণ এখানে ঢাকায় আসার আরও কিছু উদ্দেশ্য ছিল যে আপনার হলো যেহেতু সেন্টার, আর আমার আসলে সত্যি কথা বলতে খুলেই বলি, আমার স্বপ্নটা আসলে সবসময় ছিল যে আমি এই হোটেল ঝুপড়ি ইন্টারন্যাশনাল থেকে আমি সিলিকন ভ্যালিতে যাব কোনো না কোনো দিন। সেটা আমার বয়স, আমি যদি বেঁচে থাকি সেটা 50 হোক 60-তে হোক, আমার ছোট একটা চেম্বার হলেও সিলিকন ভ্যালিতে যেন থাকে আর কি। আলটিমেট গোল, দিস ইজ মাই আলটিমেট গোল অফ মাই লাইফ। তো আপনার হলো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে সিলিকন ভ্যালি পরে আগে খুলনা থেকে ঢাকায় যাই, তারপর ঢাকায় যে পরে দেখবো যে ওখান থেকে কিভাবে যাওয়া যায়। না, আপনি তো খুলনা টু সরাসরি সিলিকন ভ্যালি জিনিসটা তো হইলো না, রাইট? সো স্বপ্নটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। যদিও এখন আমি তার ধারে কাছেও নাই। সিলিকন ভ্যালিতে ধরেন আপনার 50 স্কোয়ার ফিট জায়গা ভাড়া নেওয়ার মতো ক্যাপাসিটি মনে হয় আমার নাই, বাট আমার ড্রিম আছে। মানে আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম তখন আমার কাছে আমার যে জগৎটা আর এন্টারপ্রেনারশিপের যে জায়গাটা, এটা হলো ওই পুকুর থেকে মহাসাগরে আসার মতো। আচ্ছা। এবং সেখানে নাকানি চুবানি খাওয়ার সম্ভাবনা 100% বললে ভুল হবে। আর ফ্রিল্যান্সারদের যেটা থাকে সেটা হলো তারা তো সার্ভিস, শুধুমাত্র যেই সার্ভিসগুলো দরকার হয় ওই সার্ভিসটার অ্যাগেনস্টে তারা তাদের স্কিলটা ডেভেলপ করে। কিন্তু এন্টারপ্রেনারশিপে কিন্তু আপনার দেখেন একটা বিজনেস আসলে মূলত 3টা পিলারের উপরে দাঁড়ায় থাকে। একটা হলো মানি ম্যানেজমেন্ট, একটা হলো আপনার মার্কেটিং, আর আরেকটা হলো ইনোভেশন। যেমন আমি নিজেই আমার শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের কারণে আমি 3 টাইমস দেউলিয়া হয়েছি। এবং এখানে মজার একটা গল্প বলে রাখি, সেটা হলো একটা বই আছে, আমেরিকানরা তো আসলে অনেক বই পড়ে, আমরা বই খুব কম পড়ি। তো একটা বই আছে যে আপনার মিলিয়নিয়ারদের, সম্ভবত আপনার এটা ভুল বা সামথিং এ ধরনের একটা টাইটেলে বইটা। তো ওইখানে একটা জিনিস আছে যেটাকে আমি আমার লাইফের সাথে রিলেট করি, যে আমেরিকার যারা সেলফ মেড মিলিয়নিয়ার ওরা প্রত্যেকেই আপনার গড়ে, মানে প্রথমত মিলিয়নিয়ার হয়েছে অ্যারাউন্ড 40 এই এজে গিয়ে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা মিলিয়নিয়ার হওয়ার আগে আপনার অ্যারাউন্ড 4 টাইমস দেউলিয়া হয়েছে। আমারও 3বার দেউলিয়া হওয়া সারা আর কি, বুঝতে পারছেন? তো 3বার দেউলিয়া হয়েছি, তার মানে এটা কিন্তু আসলে আমার বেসমেন্টটাকে অনেক স্ট্রং করেছে। মানে এটা কিন্তু জিনিসটাকে নেগেটিভলি নিলে হবে না, কারণ আপনি যদি বিজনেসে ফেল না করেন, মানে এটা কিন্তু ভাই এডুকেশনের মানে লেখাপড়ার পাশ করা আর বিজনেসে পাশ করা এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আর বিজনেসে পাশ করার, যেমন এডুকেশনে আমরা স্কুল কলেজে কি দেখি, আমাদের বই থাকে, পাঠ্যপুস্তক থাকে, ওইটা পড়া তারপরে আমরা এটা পাশ করি, রাইট? কিন্তু বিজনেসে আপনি যত বই খাটান না কেন, এটা আসলে একটা মানে আমার একটা কোট ছিল যে এন্টারপ্রেনারদের লাইফে প্রতিটা দিনই একটা নতুন নতুন বই। হ্যাঁ, সো এখানে আপনার মূল যে জায়গাটা সেটা হলো যে আপনার এন্টারপ্রেনারশিপ একটা ব্রুটাল জার্নি। এটা আপনার খুব সহজ কোনো জার্নি না। আজকাল আমরা হয়তো, আপনি জানেন যে মানি মেকিং, অমুক তমুক, ধনী হওয়া, আপনার হচ্ছে 5 দিনে ধনী হওয়া, 10 দিনে ধনী হওয়া, এগুলো কিন্তু আসলে সর্ট অফ, আপনার এটাকে কি বলা যায়, দিস ইজ নট এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপের জায়গাটা কিন্তু খুবই হলিস্টিক। এন্টারপ্রেনারশিপের জায়গা কিন্তু আপনার, এটা কিন্তু রেস না, এটা কিন্তু আপনার স্প্রিন্ট আর ম্যারাথনের যে ব্যাপারটা তো আপনি বোঝেন। তো এটা কিন্তু আপনার ওই ম্যারাথন দৌড়ের মতো, মানে আপনার একটা লং ডিস্টেন্সে আপনার হচ্ছে যে স্প্রিন্ট তো ছোট, ধরেন যে 200 মিটার স্প্রিন্ট দৌড়। তো বিজনেস বাই যে এন্টারপ্রেনারশিপের এই যাত্রাটা কিন্তু আপনার স্প্রিন্ট দৌড় না, এটা কিন্তু ম্যারাথন জার্নি। তার মানে আপনাকে কিন্তু ওই ধরেন আমি এখন ধরেন আমার এখন 38, আমি যদি আল্লাহ যদি আমাকে আরো ধরেন 20 বছর বা 25 বছর বাঁচায় রাখে, যেহেতু আমাদের 65 আমাদের আপনার হচ্ছে গড় তাহলে এই যে বাকি যদি 27 বছর আমি বেঁচে থাকি, তো এই 27 বছরের প্রতিটা দিনই আমার বিজনেসের কোনো না কোনো প্রবলেমে ফেস করতে হবে, সেটা সলভ করতে হবে, রাইট? সো এটা কিন্তু আসলে একটা ম্যারাথন জার্নির মতো, এটার কোনো সাকসেস বলার কোনো জায়গাই নেই। তার মানে এই পুরো জায়গাটাই একটা যাত্রাপথ। বুঝতে পারছি।
তো কোন যাত্রাপথগুলো আপনাকে আটকায় দিয়েছে, কোন যাত্রাপথগুলো আপনাকে এগিয়ে দিয়েছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন, আমি অলরেডি ক্লারিফিকেশন দিয়েছি যে বিজনেসটা 3টা পিলারের উপরে দাঁড়ায় থাকে। একটা হলো মার্কেটিং, একটা হলো মানি ম্যানেজমেন্ট, একটা হলো ইনোভেশন। আচ্ছা, তো ভাই তার আগে আমরা আরেকটা বিষয় জানতে চাই। হ্যাঁ, এগুলো হচ্ছে কঠিন কঠিন কথা। প্লিজ, আপনি যে 3বার দেউলিয়া হলেন, এই দেউলিয়া হওয়ার গল্পটা আমরা এইটা জানতে চাচ্ছেন? আচ্ছা, খুবই চমৎকার গল্প। আসলে দেউলিয়া হওয়ার প্রথম গল্পটা হচ্ছে দেখেন যে ফার্স্ট আমি হচ্ছে আপনার 2018 সালে আপনার হলো আমি একটা ফার্মগেট একটা লস কোম্পানি আমি পারচেস করি। আচ্ছা, এবং সেটা ছিল হলো আমার সাথে আরও 3-4 জন পার্টনার ছিল। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমার এই পার্টনারগুলো তারা আইটি ইন্ডাস্ট্রির বিজনেসে বা এই আইটি এডুকেশনের বিজনেসের যেই এসওপি প্লাস সিস্টেম বা প্রসেস বা রেভিনিউ মডেল, এই জায়গাটা তাদের কাছে ক্লিয়ার ছিল না। তো আমি তখন প্রায় 2 বছর আমি একদম ডেডিকেটেডভাবে আপনার হচ্ছে ওইটাকে চালানোর চেষ্টা করি, এবং চালাতে গিয়ে আপনার একটা সময় আমার রেভিনিউ হয় হলো মান্থলি 5.5 লাখ টাকা, আর অপারেটিং এক্সপেন্স হয় 4.5 লাখ টাকা। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে সেলস কিন্তু আমার 10 লাখ হচ্ছে, কিন্তু কালেকশন আমার 10 লাখ হচ্ছে না, কারণ আমার প্রতিনিয়ত স্টুডেন্টরা যুক্ত হচ্ছে এবং তারা ইনস্টলমেন্টে পেমেন্ট করছে। তা আমি আমার বোর্ডকে বোঝালাম যে আমরা যদি এটাকে আরও 3 মাস কন্টিনিউ করি তাহলে এই ক্যাশ ফ্লোটা এই জায়গায় যে দাঁড়াবে এবং কোম্পানি তখন প্রফিটে যাবে। বাট আমার যার সাথে যারা অ্যাসোসিয়েটেড ছিল, আমার ওখানে 25%-এর মতো ইকুইটি ছিল, এবং আমি সিইও ছিলাম, চিফ এক্সিকিউটিভ, বা পুরো দায়িত্বটাই আমার ছিল। তো ওনারা আসলে এই জায়গাটা ভ্যালিডেট করতে পারলেন না। অর্থাৎ আমি আমার প্রপোজালটা দিলাম এবং আমার অ্যাসোসিয়েটেড যে টিম মেম্বারগুলো ছিল তারাও এটাকে ভ্যালিডেট করলো, বাট আমার যারা অর্থাৎ পার্টনার ছিল তারা আসলে এই জায়গাতে হতাশ হয়ে গেল। বোর্ড বুঝতে পারলো না যে আসলে আপনার হলো যে এটা হবে কি হবে না। তখন বোর্ড আপনার কোম্পানি ডিজলভ করে দিল, শাটডাউন করে দিল যে আপনার হলো এটা হবে না। তো এখন বোর্ড যখন শাটডাউন করে দিল, এই যে লাস্ট যে 2 ইয়ার্স আমি কাজ করলাম, আমার ফ্রিল্যান্সিং আমি তখন বাদ দিয়ে দিচ্ছি, আমার অন্য কোনো আর্নিংয়ের উৎস নাই। সো এই 2 বছর আবার নিজের ব্যাংকের টাকা পয়সা যা ছিল এই সব টাকা আপনার হলো আমি আপনার বিজনেসে ঢাললাম, এবং বিজনেসটা আলটিমেটলি শাটডাউন হয়ে গেল। কত টাকা লস হলো আপনার? এটা অলমোস্ট তখন আমার প্রায় 2 বছরে আপনি ধরে রাখতে পারেন প্রায় 1 কোটি টাকা প্লাস, মোর দ্যান দ্যাট। 2007 থেকে 2018 সাল পর্যন্ত আমার যে আর্নিং এবং আমার যে সেভিংস, বিজনেস শেখার জন্য আমি ট্রেনিং নেওয়ার জন্য এই ট্রেনিংয়ে খরচ করে ফেললাম। তার মানে আমি কিন্তু হ্যাপি, আমি কিন্তু এটা নিয়ে মানে আপনার কোনোভাবেই বিরক্ত না বা কোনোভাবেই অরিড না যে ওই টাকাগুলো আমার জলে চলে গেছে। নো, আই লার্নড। এবং ইফ ইউ ডোন্ট ফেল ইন বিজনেস দেন ইউ আর নট এ বিজনেসম্যান, রাইট? ইউ হ্যাভ টু ফেল ফার্স্ট। ইফ ইউ ডোন্ট ফেল দেন আপনি আসলে কখনোই সাকসেসফুল তো আসলে একটা ভেগ ওয়ার্ড, আপনি কখনোই মাইলস্টোন অ্যাচিভ করতে পারবেন না। আমি যখন দেউলিয়া হয়ে গিয়েছি বা যখন তখন আমার ক্রেডিট কার্ড ডিফল্টার। সো এই যে প্রেশারগুলো, এই প্রেশারগুলো আমাকে আমার এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটিকে নষ্ট করেছে। এবং একটা মজার ঘটনা বলি, 10 দিন আগে একটা ব্যাংক থেকে আপনার ফোন করেছে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। ফোন করে বলতেছে, স্যার আমরা আপনাকে একটা টাইটানিয়াম কার্ড দিই। আমি তো ডিসাইডেড যে আমি আর আমার এই লাইফ টাইমে আর কোনো দিন আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না। পার্সোনাল লোনও আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই, গাড়ি বাড়ির জন্য যা এগুলো আমি কখনোই পার্সোনাল লোনে আপনার হচ্ছে ইনভলভ হতে আমি আর চাই না, কারণ এটা আমি নিতে পারি না, এটা আমার ব্যর্থতা বলতে পারেন। হয়তো বিজনেসের ক্ষেত্রে এটাকে ব্যালেন্স করার জন্য বিজনেসে আপনার লোনটা লিভারেজ করা যায়, কিন্তু পার্সোনাল এই জায়গাগুলোতে আমি আসলে কখনো অ্যাটাচ হতে চাই না। তো ফোন করে আমাকে বলতেছে যে আপনাকে একটা টাইটানিয়াম কার্ড দেওয়া হবে। আমি বললাম যে এটা লিমিট কত? বললো কত, 12 লাখ টাকা। বললাম এটা তো খুবই ভালো লিমিট। বলে স্যার শুধু এখানেই শেষ না, আপনার তো আরও অনেক অফার আছে এখানে। বলেন কি কি অফার?
স্যার আপনি তো মাঝে মাঝে বিদেশে গেলে আপনি আমাদের ভিভিআইপি মানে ভিআইপি যে লাউঞ্জ টাউঞ্জ বহু কিছু আছে, অনেক কিছু করতে পারবেন। আমি বলছি, হ্যাঁ এটা তো আরও আরও মজার, আর কি অফার আছে বলেন। মানে আমি তো শুনতেছি যে তার প্রোডাক্টের ঘটনাটাকে, আমি তো নিব না প্রোডাক্ট। সে আমাকে আরও অনেক বেনিফিট বুঝাইলো। আমি বললাম যে দেখেন আমার তো আসলে একটু চুল পেকে গেছে, আমার এখন বয়স 38 বছর, আমার বয়স যখন 24-25 ছিল তখন আমি ছোটোবেলায় ক্রেডিট কার্ড ব্যবহার করছি, এখন একটু বয়স হয়ে গেছে তো চুলও পেকে গেছে, পাঞ্জাবিও পরি সাদা, আমার আসলে এই ক্রেডিট কার্ড আসলে আমার জন্য মানে এটা এটা আচ্ছা, আমার জন্য আচ্ছা, ভালো না একটা আর কি। প্রশ্ন, সাদা পাঞ্জাবি কেন পরেন? আমি আপনাকে বললাম আপনি ডার্ক কালারের ড্রেস পরে আসতে, আপনি তারপরেও সাদা পাঞ্জাবি এবার পরে তাহলে আসছেন আপনাকে একটা কেন? মজার গল্প বলি। আমাকে একদিন তো আমার মামি হচ্ছে গল্প করতেছে যে আমি ওনার ছেলেকে উনি ধরেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায়, হুম। ওনার ছেলে খুব সুন্দর মানে একদম নায়ক, তখন ওনার একটাই ভয় যে আমার ছেলেকে যদি কেউ নিয়ে যায়। আচ্ছা। তো এখন উনি ওনার ছেলেকে সবসময় একটা কালারের ড্রেসই পরাইতেন, আর সেটা ছিল লাল। কেন লাল পরাইতেন? লাল পরাইতেন এই কারণে যাতে করে যখনই আপনার ধরেন ও ভিড়ের মধ্যে আছে ও যেন খুঁজে বের করতে পারে যে আসলে এটা লাল। হলুদ পরা তো আরো ভালো হতো। এই মোর মতো না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে সাদা পাঞ্জাবি পায়জামা আমার একটা এখন অফিসিয়াল ড্রেস হয়ে গিয়েছে, এবং আপনি দেখবেন যে হয়তো আমার যত রিসেন্ট প্রায় 2-3 বছর ধরে আমি হুম। এই সাদা পাঞ্জাবি পায়জামা, ইটস ভেরি ডিফিকাল্ট মেনটেন করা। তো তারপরে আমি পড়ি, এখানে মেইন ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ডিং। যেমন আপনি যখন স্টুডিওতে আমি আসলাম, দেখেন আমার ফেসের সাথে সাদা পাঞ্জাবি যখনই ছিল, আপনি স্টুডিওর যিনি ম্যানেজার ছিলেন, আরে তপু ভাই কেমন আছেন, আপনি রিকল করতে পারছেন। আমি যদি সাদা পাঞ্জাবিটা না পরতাম তাহলে ওনার জন্য রিকল করাটা একটু ডিফিকাল্ট হতো। তার মানে আসলে আমি সাদা পাঞ্জাবি পায়জামা পরার উদ্দেশ্য দুটো। একটা হলো যে যদি আপনি এটাকে কি বলে, আপনি যদি ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে চিন্তা করেন তাহলে ইন্ডাস্ট্রি সবাই জানে যে এই ইন্ডাস্ট্রিতে একজন লোক আছে সবসময় একই ড্রেস পরে, ওই সাদা পাঞ্জাবি পরে তাকে চিনতে সুবিধা হয়। সো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনার যত রিকল করতে পারে মানুষ তত এটা আপনার জন্য বেনিফিশিয়াল। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা আরেকটু, এটাকে বলা হয় মারেফাতি পয়েন্ট। ঠিক আছে, মারেফাতি পয়েন্ট কি? সত্যি কথা বলতে আমার লাইফের সবচেয়ে মানে অনেক কোট আমি লাইফে শুনেছি, কিন্তু আপনি কবিরাজ হোসেন মোল্লার নাম শুনছেন কিনা আমি জানি না। এটা হলো বরিশালের একজন কবিরাজ। আমরা যখন পটুয়াখালীতে আমার বাবা যখন জব করতো, তো এই কবিরাজ হোসেন মোল্লা আপনার হচ্ছে যে বাসে উঠে নিজেই নিজের পণ্য বিক্রি করতো, এবং ওনার আরও ধরেন যে 2-3 হাজার মানুষ যাদের হাত নাই, প্রতিবন্ধী, এদেরকে নিয়ে সে কাজ করতো। সে কিন্তু ডিগ্রি পাস ওই আমলের। তো কবিরাজ হোক আর যাই হোক, সে কিন্তু লার্নড কবিরাজ, এবং ওনার অনেক বই লেখা আছে। তো ওনার একটা কোট আছে যে মৃত্যুর পরেও যদি মানুষের উপকার করা যায়, কবর না দিয়ে পাঠিয়ে দিও মনে চিকিৎসা মহাবিদ্যালয়ে। আমি আমার ফ্যামিলিকেও বলে দিয়েছি যে আমি আমার দেহ এবং আমার যেই অর্গ্যানগুলো আছে এগুলো আমি দান করে যেতে চাই। তো সাদা পাঞ্জাবির সাথে আসলে সম্পর্কটা হচ্ছে যে আমি আসলে এই জায়গাতে যথেষ্ট একটা হলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে আছি, যে আমার লাইফের ওই গ্রিডগুলো নাই, অ্যাম্বিশন আছে। আই এম হাইলি অ্যাম্বিশাস বাট আই এম নট গ্রিডি। ওকে, গ্রিডি ইজ নট গুড, অ্যাম্বিশন ইজ গুড। ওকে। প্রথমবার দেউলিয়া হওয়ার পর কিভাবে ঘুরে দাঁড়ালেন এবং কিভাবে দ্বিতীয়বার দেউলিয়া হলেন? তো প্রথমবার দেউলিয়া হওয়ার পরে আমি বুঝতে পারি নাই যে আমি ডিপ্রেশনে চলে গেছি। তো প্রথমবার দেউলিয়া হওয়ার পরে আমি বুঝতে পারি নাই যে আমি আসলে ডিপ্রেশনে চলে গেছি। আমি ফার্স্ট 3 মাস কোনো কাজই করতে পারছি না। ওকে। দেন আমি হচ্ছে যে আমার যে ফ্রেন্ডগুলো আছে, যেগুলো আমার মানে যাদের সাথে আমার খুব দোস্তি সম্পর্ক, এখানে আমার বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে। তো এই জন্য আসলে লাইফে আপনার শুধু যাদের সাথে ওয়ার্ক করছি ওই বন্ধুগুলোই কিন্তু ইম্পর্টেন্ট না। যেমন আপনার আমার বন্ধুত্বের সম্পর্ক কিন্তু ওয়ার্কের সম্পর্ক না। হ্যাঁ, সো এইরকম কিছু বন্ধুও জীবনে দরকার হয়, কারণ এই বন্ধুগুলো আপনার হচ্ছে আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়ে আপনি ওই ওয়ার্ক যাদের সাথে করেছেন ওই বন্ধুরা আপনাকে আরও ডাউন করবে, করার চেষ্টা করবে, হিংসা করবে, আপনাকে ডিটারিওরেট করবে, আপনি পারেন না, আপনাকে দিয়ে হবে না, এভাবে চিন্তা করবে। আর ওয়ার্কের বাইরের যে বন্ধুগুলো, যেমন আপনার সাথে আমার যে বন্ধুত্ব, বা সিদ্দিক ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব, বা সুপ্তর সাথে আমার যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কিন্তু এইটার বাইরের সম্পর্ক। এখানে কিন্তু আর্থিক সম্পর্কটা ইম্পর্টেন্ট না। সো এই বন্ধুগুলোই কিন্তু আমাকে গাইডলাইন দিয়েছে কি করতে হবে।
আমি তাদের কাছ থেকে হেল্প নিয়েছি এবং দেন আমি আবার শুরু করেছি। তো দ্বিতীয় পোর্শনটা কিভাবে শুরু হলো বা শেষ হলো? আহ, ডিজিটালের যে ও আচ্ছা, বিজনেসটা। ডিজিটালের এখানে দেউলিয়া। এখানে যেটা হলো যে আমরা এখন মেটার পার্টনার, আমার T3 কমিউনিকেশনস লিমিটেড, যেটা বেসিস বাক্য ইক্যাপ তিনটারই মেম্বার। তো আমরা এখন মেটার ডিরেক্ট পার্টনার। তো তখন বাংলাদেশে মাত্র একটা বা দুইটা কোম্পানি মেটার পার্টনার ছিল। তো তখন আপনার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য মেটা বাংলাদেশে একটা থার্ড পার্টি নিয়োগ করে। তো থার্ড পার্টি নিয়োগ করার ফলে আমাদের মেটার যে সার্ভিসগুলো আমরা ওই থার্ড পার্টির কাছ থেকে নিয়ে আমরা আমাদের কাস্টমারদেরকে সার্ভ করা শুরু করলাম। তো ওভার টাইমে যেটা হলো যে আমার এই যে থার্ড পার্টি, এই থার্ড পার্টি আমি যে কাস্টমারকে অনবোর্ড করছি, এই কাস্টমারকে থার্ড পার্টি ডিরেক্টলি কন্ট্যাক্ট করছে। ওকে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে। তার মানে প্রোডাক্টটা যেহেতু আমার কন্ট্রোলে নাই, আমি মাঝখানের একজন পার্টি থেকে প্রোডাক্ট নিয়ে আমি কাস্টমারকে সার্ভ করছি। সো ওরা আমি প্রচুর কাস্টমার অনবোর্ড করলাম, একটা বড় কমিউনিটিকে আপনার নিয়ে আসলাম। অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন যে ভাই সারাদিন দুধটা আমি হচ্ছে এরকম ঘাটাইলাম, মানে ওই যে দড়ি দিয়ে এরকম টানলাম, কিন্তু সন্ধ্যাবেলা যে মাখনটা তৈরি হলো, এই মাখনটা খেয়ে গেল হচ্ছে ওই থার্ড পার্টি। সো আমার মাখনটাও ওই থার্ড পার্টি খেলো। আর মাখন খাওয়ার পরে তো আসলে থাকে ঘোল। তো ঘোল থাকলে তো দেউলিয়া তো এমনি হবেন, কারণ আপনি ইনপুট দিছেন দুধ আর আউটপুট পাচ্ছেন ঘোল, তখন তো দেউলিয়া হওয়া ছাড়া আসলে কোনো পথ নাই। আচ্ছা, দ্বিতীয়বার কত টাকা লস হলো? এখানেও তো আপনার ধরেন যে 4 মাসে আমার তখন অপারেটিং এক্সপেন্স ইজ মোর দ্যান 1 crore। তো ভাই, আপনার দুইবারের এই প্যাথেটিক গল্প শোনার পর তৃতীয়বারের গল্প শোনায় অডিয়েন্সকে আর মনে কষ্ট দিতে চাচ্ছি না। এই মুহূর্তে আসলে কি করতেছেন? ওকে, তো আমার ক্যারিয়ার 2017 আর আজকে হচ্ছে 2025, তার মানে এটা প্রায় 18 বছরের মতো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং 2019 সালে আমি যখন T3 কমিউনিকেশনস নিয়ে আবার ড্রাইভ করা শুরু করি, আমার অবজেক্টিভই ছিল আমি ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব। এবং 2019 থেকে এই 2025 পর্যন্ত এই 6 বছর আমি এই ই কমার্স ইন্ডাস্ট্রির বাইরে আমি কোনো কিছু নিয়ে আর কাজ করিনি। এবং আপনি জানেন যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু এখন প্রায় $7 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ওয়াও! এবং এখানে আরও একটা মজার ঘটনা আপনাকে বলে রাখি যে গ্রাম থেকে বিশ্বে এরকম একটা প্রোগ্রাম আমি নিজেই লঞ্চ করতে যাচ্ছি। যে গ্রাম থেকে একটা মানুষ যেরকম আমাদের দেশের শিক্ষিত মানুষ যেরকম তাদের সার্ভিস গ্লোবালি বিক্রি করতেছে, আমাদের এখন যে অবস্থা, অর্থাৎ আমার এই যে ক্রস বর্ডার, সামনের দিনটা কিন্তু ক্রস বর্ডারের, এই যে 7 বিলিয়নের কথা বললাম, এটা কিন্তু আমার লোকাল বাংলাদেশের ইন্ডাস্ট্রি। এখন আমার বাংলাদেশে কিন্তু একটা খুবই অপরচুনিটির একটা দেশ আমি মনে করি, এবং আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখানে অনেক রিসোর্স। মূল ব্যাপারটা হচ্ছে যে ক্রস বর্ডারের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের এই যে রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি যে লাইক আমাদের যে জনশক্তি বলেন, আমাদের যেই এগ্রিকালচারে যে আমাদের একটা বড় জায়গা আছে, আমাদের যে আপনার হচ্ছে যে পোশাক শিল্পে যে $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, জুতা শিল্পে যে আমরা এক্সপোর্ট করি, এই জায়গাতে যে লুফোসগুলো আছে, এই লুফোসগুলো কিন্তু আপনি ক্রস বর্ডারের মাধ্যমে আপনি এটা সলভ করতে পারছেন। তার মানে আগামী 5 বছরে আপনি ধরে রাখেন যে এই জায়গাটা আসলে 7 বিলিয়নে থাকবে না, এটা 70 বিলিয়নেও যেতে পারে, যদি আমাদের সরকার বলেন বা আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আসলে থট লিডার আছেন তারা ইন্ডাস্ট্রিকে প্রপার গাইডলাইন দেয়। আমি একটা সিম্পল গল্প দিয়ে বুঝাই দিই। যেমন ধরেন আমাদের $50 বিলিয়ন আমরা পোশাক রপ্তানি করছি, রাইট? এটা তো B2Bর মাধ্যমে হচ্ছে। এবং আপনি দেখেন চায়নাতে যেমন আলিবাবা আছে, আমাদের দেশে কিন্তু এরকম কোনো আলি চাচা নাই, যেই চাচা বাংলাদেশের এই আপনার হচ্ছে যে যারা আমার প্রডিউসার ম্যানুফ্যাকচারার তাদের প্রোডাক্ট আমেরিকার মার্কেটে সেল করে দিবে। ওকে, এখানে আপনার $50 বিলিয়ন যখন B2Bতে আমেরিকাতে বা ইউরোপে রপ্তানি হচ্ছে, এই $50 বিলিয়ন কি ইউরোপ আমেরিকাতে যে $50 বিলিয়ন থাকছে নাকি $500 বিলিয়ন? $500 বিলিয়ন হয়ে যাচ্ছে, কারণ ওখানে তো আপনার 10 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে, বড় মার্কেট।
এবং মার্কেটের আপনার ওই যে কার্ট সাইজ বড়, হুম, এবং ওখানের পারচেজিং পাওয়ারটা কিন্তু অনেক বেশি। হাই। হুম, সো আমার দেশের যারা ম্যানুফ্যাকচারার এরা যদি সরাসরি এখানে বসেই এখানের রিসোর্স দিয়ে আমেরিকার মার্কেটে ব্র্যান্ড তৈরি করে তারা যদি সেল করা শুরু করে, হুম, তাহলে হয়তো আমরা আজকে 2025-এ বসে এই গল্পটা করছি। কিন্তু আপনি 10 বছর পরে যে যদি দেখেন, আপনি দেখবেন যে $50 বিলিয়ন B2B-তে হচ্ছে, আরও $20 বিলিয়ন এই ম্যানুফ্যাকচারার রিটেলে সেল করছে। right, কারণ $50 বিলিয়ন আসতে কিন্তু আমার 50 বছর লাগছে। হুম, 1980 বা ধরেন 56 থেকে মেনলি আর কি, কিন্তু 80 থেকেই আর কি আমাদের এখানকার এই পোশাক শিল্পের, তারও আগে থেকে আমরা দীর্ঘ ধরেন 4-5 বছর, হাজার বছর ধরে আমাদের এখানে পোশাকের ইয়েটা ছিল। হুম, তো এই জায়গাটাতে আমার এখন যেটা চিন্তা সেটা হচ্ছে যে ই কমার্সের অনেকগুলো মডিউল আছে, এই মডিউলগুলোকে লিভারেজ দিয়ে আমাদের যেই এন্টারপ্রেনাররা আছে, আমাদের দেশে যে রিসোর্স আছে, এই সার্ভিস এবং প্রোডাক্ট আমরা গ্লোবালি তাদেরকে হেল্প করে এটাকে গ্লোবালি নিয়ে যেতে চাই। আচ্ছা। এটাই হলো আমার এখনকার এই T3 কমিউনিকেশনস লিমিটেডের বিজনেসের মূল অবজেক্টিভ। এবং এখানে আমার এই ই কমার্সের ভেতরে আমার আরও একটা মডিউল হলো B2C। হুম, সেখানে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, যেহেতু আপনাকে বলেছি যে আমার ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স। হুম, সো আমি কোনো একটা কাজ করতে গেলে আপনার শুধু ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টই দেখি না, আমি এটার সোশ্যাল ইম্প্যাক্ট কী হয় আমি সেটাও দেখি। যেমন আপনার ফ্রেশিয়া বায়োকেয়ার্স আমার যে ব্র্যান্ড আছে, সেখানে আমি বাংলাদেশ এবং নেপালের নারীদেরকে নিয়ে কাজ করি, আন্ডার প্রিভিলেজড। হুম, আমরা দেখবেন আমাদের একটা প্রোডাক্ট আছে গোট মিল্ক সোপ। আমরা কিন্তু দুধটা আমার গ্রাম থেকে, গ্রামের যে মহিলা ছাগল আছে তার কাছ থেকে কালেক্ট করি। আমাদের রোজ ওয়াটার ধরেন আছে, আমরা গ্রামের যেই মহিলা আপনার গোলাপ চাষ করতেছে তার কাছ থেকে গোলাপ নিচ্ছি। আমাদের এই যে ভ্যান্না বলে যেই জিনিসটা, আপনি জানেন মজার জিনিস হচ্ছে যে আমার প্রোডাক্টে ক্যাস্টর অয়েল লাগে। এখন গ্রামে তো ক্যাস্টর অয়েল কেউ চিনে না, না। কারণ ভ্যান্না যে ঢাকায় এসে ক্যাস্টর অয়েল হয়ে গেছে, এটা তো মনে করেন যে এটা বিশাল ব্যাপার। ভাই সত্যি এটা আমিও তো সত্যি, জানি না। হ্যাঁ, এবং আমরা এই ভ্যান্নার তেল এখন ইন্ডিয়া থেকে আমদানি করি। ভেন্না ঢাকায় এসে ক্যাস্টর অয়েল হয়ে ভ্যান্না গেছে। ঢাকায় এসে ক্যাস্টর অয়েল হয়ে মানে গেছে। শামসু ইংল্যান্ডে যায় স্যামস হয়ে গেছে, শামসু সেই ইংল্যান্ডে অবস্থা। যে শামসু হয়ে গেছে, আর ভ্যান্না ঢাকা শহরে এসে মনে করেন ক্যাস্টর যে- অয়েল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আপনার এবার এই সিজনে আমি প্রায় 5000 ক্যাস্টর অয়েল প্ল্যান্টেশন করেছি। Okay. কারণ আপনার এখানে আপনার ক্যাস্টর অয়েলের তো অনেক দাম। So আমি এই বছর আপনার প্রায় 5000 ক্যাস্টর অয়েল প্ল্যান্টেশন করেছি, এবং আমি আমার এই বীজগুলোকে আমার ওই অঞ্চলের আমি একটা ক্লাস্টার করছি। হুম, ওই বীজগুলো আমি আবার গ্রামের মহিলাদেরকে দিয়ে দিচ্ছি, ওরা আরও যাতে ক্যাস্টর প্ল্যান করতে পারে। এবং আপনার হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট নিয়ে ভাবছি, স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বেশি ভাবছি। এগুলোই আসলে ভাবনা চিন্তার বিষয়। আর এখন- বিজনেস হচ্ছে আপনার এইটাকে কেন্দ্র করেই বিজনেস। তাহলে ভাই আপনার আসলে যদি সংক্ষেপে জিজ্ঞেস করি, জি। প্রোডাক্ট আর সার্ভিস গুলো কি কি থাকতেছে আমাদের এখানে ভেরি ভেরি স্পেসিফিক। আমরা এখন মূলত ই কমার্সের আপনার হচ্ছে 3টা মডিউলে কাজ করছি। কি কি সার্ভিস দিচ্ছেন? একটা হলো আপনার এখানে টেকনো মার্কেটিং সার্ভিস আছে। যেমন টেকনো মার্কেটিং এর ভেতরে ধরেন আমরা মেটার পার্টনার, অফিসিয়াল পার্টনার, আমরা শপিফাইয়ের পার্টনার। সো মেটা এবং শপিফাইকে কানেক্ট করে আপনার ই কমার্সের যে সলিউশনগুলো দেওয়া যায়, এছাড়াও আমাদের কিছু লোকাল পার্টনার আছে হুম, যারা সলিউশন তৈরি করে। হুম, সো আমরা এই সলিউশনগুলো একসাথে করে আপনার হচ্ছে যে আমাদের যেই কনজিউমার বা অর্থাৎ ই কমার্স এন্টারপ্রেনার আছে, আমরা তাদেরকে এটা প্রোভাইড করছি মানে সলিউশন। আপনার গ্রাহক কারা? আচ্ছা, আমার ই কমার্স এন্টারপ্রেনাররা, এবং আপনার নট অনলি ই কমার্স এন্টারপ্রেনাররা, ই কমার্স আমাদের স্পেশালাইজেশনের জায়গা। আমাদের রিয়েল এস্টেট কোম্পানি আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেয়। আচ্ছা, আপনার হলো ডক্টররা নেয়, হসপিটালরা নেয়, হুম, ইউনিভার্সিটি নেয়, অর্থাৎ এনিওয়ান যাদের আসলে এই মেটা রিলেটেড সার্ভিস বা গুগল অ্যাডস রিলেটেড সার্ভিস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস বা পিআর, আমরা এখন আসলে অমনি চ্যানেলেই কাজ করি। অর্থাৎ ধর আপনি মামুন ভাই বলতেছেন যে তাজবুল ভাই আগামী 1 সপ্তাহের মধ্যে আমার একটা টেলিভিশন চ্যানেলে কাভার দরকার, হ্যাঁ আমি করে দিতে পারবো। আচ্ছা, অর্থাৎ আমরা আসলে আপনি দেখেন মানে সব সার্ভিস একটা জায়গায় পাওয়া ডিফিকাল্ট। হুম, তা আমরা যেটা করছি, আমরা অনেক স্টেক হোল্ডার অনবোর্ড করছি। ওকে, অনবোর্ড করে আমরা একটা সার্ভিস মার্কেট প্লেস তৈরি করছি, হুম, যেখানে
এটাকে বলে প্রক্টোরিয়াল সার্ভিস, অর্থাৎ সুপারভাইজার থাকবে। ধরুন আপওয়ার্ক বা ফাইবারের কথা যদি আপনি বলেন, মাঝখানে কিন্তু এই সুপারভাইজার থাকে না। বাট আপনার ইউএস এর মার্কেটে আপনি অ্যানালাইসিস করে দেখেন, ওখানে আবার এই প্রক্টোরিয়াল সার্ভিস আছে। অর্থাৎ ফ্রিল্যান্সার এবং আপনার হচ্ছে ক্লায়েন্ট, এই দুইজনের মাঝখানে সুপারভাইজার আছে বা কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে। কিন্তু আপনার হচ্ছে যে আমাদের অন্য অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা নাই। তো আমি একটা সার্ভিস, ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস মার্কেট তৈরি করছি, মানে দ্যাট উইল অলসো বি ই কমার্স, যেখান থেকে ধরেন আপনি ধরেন কালকে প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে চান, এখন আমি প্রথম আলোর পার্টনার, সো আপনি প্রথম আলোর বিজ্ঞাপন দিতে চাইলে আমি আপনাকে প্রথম আলোর বিজ্ঞাপন ম্যানেজ করে দিতে পারবো। আপনি ধরেন একটা পিআর চান, আমরা দিতে পারবো। আপনি মেটার সলিউশন চান, আমরা দিতে পারছি। আপনার হচ্ছে যে স্টুডিও দরকার, আমরা দিতে পারছি। আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি দরকার, স্টুডিও 89-কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে প্রচুর স্টেক হোল্ডার অনবোর্ড করে কাস্টমারকে একটা সিমলেস এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। তা আমরা টাইটেলসটা চেঞ্জ করে আমরা এখন easyturn.com-এ চলে আসছি। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু আমরা ই কমার্স বা এই জায়গাতে কাজ করছি, আমাদের এই মার্কেটিং ট্রেনিংগুলো মোস্টলি ফ্রি। তার মানে আমাদের বিজনেস মডেলটা ফ্রিমিয়াম। আপনার হচ্ছে কিছু জিনিস আপনি ফ্রিতেই পাচ্ছেন, কিছু আপনাকে পেমেন্ট করে নিতে হবে।